নমস্কার দর্শক বন্ধুরা, আমি অন্তরা চলে এসেছি হট সিটে। আজকে আমাদের সঙ্গে হট সিটে রয়েছেন একদা সিপিএম এর লড়াকু নেতা, বর্তমানে তৃণমূলে। আমাদের সঙ্গে হট সিটে রয়েছেন মইনুল হাসান। নমস্কার আপনাকে, আমাদের হট সিটে আপনাকে স্বাগত। ধন্যবাদ। মইনুল বাবু, দীর্ঘদিন ধরে সিপিএম দল করার পর তৃণমূলে কেন এলেন? তো এই প্রশ্নের জবাব আমি বহুবার দিয়েছি। তৃণমূলে যোগ দেওয়ার আগেও আমি বলেছি যে কেন আমি সিপিআইএম ছাড়ছি। দুটো তিনটে মূল কারণ। এক নম্বর হচ্ছে যে সারা দেশে আমি মনে করি যে বিজেপি প্রধান শক্তি হিসাবে উত্থিত হয়েছে। বিজেপির বিরুদ্ধে যদি না লড়া যায়, পরাজিত না করা যায়, তাহলে ভারতবর্ষ থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আমাদের দেশের বহুত্ববাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা সব শেষ হয়ে যাবে। এবং বিজেপি এমন একটা পার্টি যে যার বিরুদ্ধে যদি সার্বিক ঐক্য না গড়ে তোলা যায় তাহলে এটা করা যাবে না। তাই আমি বারবার সিপিআইএমের ভিতরে থেকে দীর্ঘদিন ধরে আমি লড়াই করেছি যে একটা বৃহত্তর ঐক্য গড়ে তুলতে সিপিআইএমও উদ্যোগ গ্রহণ করুক। কিন্তু যে কারণেই হোক আমার কথা তো অনেকে বিশ্বাস করেননি বা অনেকে পছন্দ করেননি। কিন্তু আমি এখনো মনে করি যে নীতিগতভাবে বিজেপির বিরুদ্ধে সার্বিক ঐক্য গড়ে তোলা প্রয়োজন, এক। আর দ্বিতীয় কারণটা আমি বলেছি যে একটা সারা পৃথিবীময় তরুণ প্রজন্মের মানুষ, তাদের হাতে আস্তে আস্তে নেতৃত্ব ছেড়ে দিতে হবে। আপনি দেখুন, চীনে যার প্রধানমন্ত্রী হয়েছিলেন, যার বয়স 50-এর কোঠায়, এইরকম তরুণদের হাতে যদি না দেওয়া হয় তাহলে এই পৃথিবী চলতে পারে না। থার্ড আর একটা ছেড়ে দিতেই হয়। সেখানে সিপিআইএম সিদ্ধান্ত নিল যে 75 বছর পর্যন্ত পার্টি রাজ্য কমিটিতে থাকা যাবে আর 80-90 বছর পর্যন্ত পার্টি কেন্দ্রীয় কমিটিতে থাকা যাবে। এটা হাস্যকর ছাড়া আর কিছু নয়। তৃতীয় আমার পয়েন্ট হচ্ছে যে যারা পিছিয়ে পড়া মানুষ, বিশেষ করে সংখ্যালঘু এবং দলিত, তাদের জন্য আরও ভালো কিছু করা উচিত। মূলত এই তিনটে কারণ আমি বলেছিলাম। যে অনেকে মনে করেন যে আমি হয়তো এখন দল ছেড়ে দিয়েছি বলে আমি এই সমস্ত বলছি, আসলে তা না। এটা আমি বহু বছর ধরে বলছি এবং সংবাদপত্রেও তা প্রকাশিত হয়েছে নানাভাবে। তো আমার যদি ইমিডিয়েট দল ছাড়ার কারণ মনে করেন তাহলে এটা হচ্ছে আমার প্রধান কারণ। আর কেন তৃণমূলে যোগ দিলাম তা নিশ্চয়ই তারপরে দেখা যায়। তারপর আমি অনেক ভেবেছি কি করা যায়, সেটা অনেক ভাবনা চিন্তা আমি করেছি। করে আমি একটা ব্যাপারে আমি একটা অন্তত দেখলাম যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে একটা সার্বিক ঐক্য গড়ে তুলবার জন্য চেষ্টা করছেন। ধরুন 19শে জানুয়ারি যে ব্রিগেড হবে, সেই ব্রিগেডে সবাইকে উনি ডাকিয়েছেন, বামপন্থীদেরও ডেকেছেন। কে আসবে কে আসবে না সেটা অন্য প্রশ্ন, কিন্তু এই রকমের একটা উদারতা তিনি দেখিয়েছেন যে সবাই আসুন। যদি সিপিআইএম যায় তাহলে তো ভালো, বামপন্থীরা যায় তাহলে তো ভালো। সারা দেশে সিপিআইএম ভোট পায় 4%-এর কম। সুতরাং সিপিআইএম বা বামপন্থীরা একটা আলাদা করে লড়াই করে বিজেপিকে হারাতে পারবে, এটা তো ইম্পসিবল, কেউ ভাবতেই পারে না। তাহলে আমরা কি করা দরকার? এটা কোনো নীতিহীন জোট নয়। এটা একমাত্র নীতি হচ্ছে বিজেপিকে হারাতে হবে, দেশ রক্ষা করতে হবে। আমি মনে করি যে এই বিন্দুতে, এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমত হওয়া যায়। আমি সেই কারণের জন্য যোগ দিয়েছি তৃণমূল কংগ্রেস। আচ্ছা মইনুল বাবু, তৃণমূলেও কি আমরা আপনাকে এমপি হিসেবে দেখতে পাবো?
আগামী লোকসভা নির্বাচন? এ ধরনের কোনো কথাই আমার সঙ্গে কারো হয়নি। এটা সম্ভব কি সম্ভব না সেটা ভবিষ্যতের কথা হবে, এবং এসব ঠিক করেন আমাদের দল এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দল। তিনি ঠিক করেন, আমাদের দল ঠিক করেন। আমি দলের একজন সাধারণ কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে আমি এই দলে এসেছি। তিনি আমাকে যে দায়িত্ব দেবেন, যতটুকু করতে বলেছেন আমি তাই করছি। তিনি আমাকে যে দায়িত্ব দেবেন সেই দায়িত্বই আমি পালন করব। সুতরাং কে কি হবে, এমএলএ হবে, কে এমপি হবে, কে অমুক মন্ত্রী হবে, সব দল ঠিক করবে এবং তার সুপ্রিমো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে। আমি কিছু বলতে পারি না এটা। আচ্ছা, বামপন্থা ভাবনা দিয়ে এতদিন মানুষকে উদ্বুদ্ধ করেছেন, যখন আপনি সিপিএমে ছিলেন, এখন তৃণমূলে কিভাবে মানুষকে কাছে টানবেন? কে বামপন্থী? আপনি যখন সিপিএমে ছিলেন তখন তো অন্য এক ধরনের, সিপিএম এর একরকম দর্শন ছিল, একরকম ভাবনা চিন্তা ছিল, সেইভাবে মানুষের সঙ্গে কথা বলেছিলেন। আমি তো মনে করি যে তৃণমূলও বামপন্থী। তৃণমূলের চাইতে বামপন্থী কে আছে? যে তৃণমূল কংগ্রেস এবং তার সরকার প্রত্যেকটা মানুষকে রেশন কার্ড দিতে পারে, যে তৃণমূল সরকার এবং তৃণমূল দল কন্যাশ্রীর মতন বিশ্ব বন্দিত একটি কর্মসূচি গ্রহণ করতে পারে, সবুজ সাথী গ্রহণ করতে পারে, কৃষকের পেনশন বাড়াতে পারে, তো আমি তো তাদেরই বামপন্থী বলবো। আমি শুধু বামফ্রন্টকে শুধু একটা কথা বলতে চাই, তারা বামফ্রন্ট, তারা বামপন্থী। আমি ওই দলেই ছিলাম এক সময়ে। 34 বছরে সব মানুষকে একটা রেশন কার্ড দিতে পারেনি, কিন্তু পারেনি। তাহলে ওদের বামপন্থী বলবো কেন? এবং আমি মনে করি তৃণমূল কংগ্রেস একটা সেকুলার, ডেমোক্রেটিক, প্রো পিপল গভর্নমেন্ট। সুতরাং তাদেরকে আমি বামপন্থী বলবো। সুতরাং এর চেয়ে বড় বামপন্থী কি আছে? আমি তো বামপন্থাতেই আছি, আমি তো অন্য কোথাও যাইনি। এবং আমি মনে করি যে বামপন্থার নেতৃত্ব তৃণমূল কংগ্রেস দিচ্ছে এখন। মানে আপনি বলছেন যে ভাবধারা, চিন্তা ভাবনা, দর্শনটা মোটামুটি একই আছে, এটাই তো বলছেন? না না না, তৃণমূল কংগ্রেস ইজ এ কমপ্লিট সেপারেট, আলাদা দল। এবং তাদের যে এই যে প্রো পিপল অ্যাটিচিউড, এটাকে বলে মানুষের পক্ষে যে অ্যাটিচিউড, সেই দৃষ্টিভঙ্গি বামপন্থার দৃষ্টিভঙ্গি। আজকে সারা পৃথিবীতে বামপন্থা এবং ডানপন্থা নিয়ে বিতর্ক হচ্ছে। এই বিতর্কে এটা সমাজতাত্ত্বিকরা একটা জায়গায় এসে পৌঁছেছেন যে পুরনো ধ্যান ধারণা বাতিল করে বামপন্থা এবং ডানপন্থার সংজ্ঞা পাল্টাতে হবে। সুতরাং আমিও তাই মনে করি যে যদি নতুন ক্রাইটেরিয়াতে বিচার করা যায়, তাহলে তৃণমূল কংগ্রেস একটা বামপন্থী দল এবং তার নেত্রীর মনোভাব হচ্ছে সবসময় তো বামপন্থীর চাইতে ভালো। নেত্রী তো বলছেন যে তিনি বামপন্থীদের খুব ভালোবাসেন এবং তার মধ্যেও এখনো পুরনো বামপন্থীদের মধ্যে অনেক ভালো লোক আছে, তাদের দরকার হলে, তাদের প্রয়োজন হলে দলে নিয়ে আসতে হবে, উনি বলছেন। তো সেরকম কোনো বিরোধ নেই বলে আমি মনে করছি। আচ্ছা, বর্তমানে তো জেলায় তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব প্রায়শই আমরা দেখতে পাচ্ছি, খবরের মাধ্যমে উঠে আসছে। কিভাবে সামাল দেবেন বিষয়টা? মানে একটা গোষ্ঠী কোন্দল, নিজেদের মধ্যে একটা মারামারি, সংঘর্ষ, সেই বিষয়টা কিভাবে সামাল দেবেন? না, আমার কাছে এগুলো কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, আমি জানিও না এই বিষয়ে। গোষ্ঠীদ্বন্দ্ব বলে আমি মনে করি না এগুলো। ভুল বোঝাবুঝি থাকতে পারে, সে সব পার্টিতে, বাড়িতেও থাকে। 5 ভাই একসঙ্গে ঘর করলে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকে। কোনো রকমের গোষ্ঠীদ্বন্দ্বের খবর আমার কাছে অন্তত নেই। আপনাদের কাছে আছে কিনা আমি বলতে পারবো না। কোনো মতো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তবে আমি একটা জিনিস আপনাদের বলি, আপনাদের প্রচার মাধ্যমকে এটা বোঝা দরকার। সেটা হচ্ছে যে ধরুন কোনো রাজনৈতিক দল নেই, তো কোনো রাজনৈতিক দল নেই। জেলা পরিষদে একটা সাধারণ নিয়ম আছে যে বিরোধী যে দলনেতা তাকে কতগুলো কমিটির সদস্য করতে হয়। বিরোধী দলনেতা নেই, খুব সমস্যা। কোনো বিরোধী দলও নেই, তখন আমাদের ছেলেরা কি করে? একটু নিজেদের মধ্যে গন্ডগোল করে, দুষ্টুমি করে, এই তো হয়ে গেল। এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়। নেত্রী একজন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, পার্টি একটা, তার নাম, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। নেত্রী একজন, মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে কোনো গোষ্ঠী নেই, কোনো দ্বন্দ্ব নেই। হ্যাঁ, ভুল বোঝাবুঝি থাকতে পারে, নেত্রী যা বলবেন তাই সবাই করতে বাধ্য। তাহলে তো তৃণমূল কংগ্রেসে দিদির কথাটাই শেষ কথা, অবশ্যই মানেন?
হ্যাঁ, অবশ্যই। তিনি তো দলের সুপ্রিমো, তিনি তো দল তৈরি করেছেন, তিনি তো দল চালান, মূল কাজ তো উনি করেন। না মানার কি আছে, তিনি তো শেষ কথা বলবেন। আপনি তো একজন দক্ষ রাজনীতিবিদ, লড়াকু নেতা, দলের উন্নয়নের জন্য আপনার কি মতামত? আরো মানুষের কাছে যেতে হবে, মানুষের বিশ্বাস ভাজন হতে হবে। আমাদের নেত্রী সবসময় সেটা বলে থাকেন। গত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মিটিংয়ে তিনি বলেছেন যে আমাদের একমাত্র পরিচয় হচ্ছে মানুষের পরিচয় আমরা বাঁচব, মানুষের আমরা বিশ্বাস অর্জন করবো আরো বেশি করে। এখনো অনেক মানুষ যেটা আমাদের সঙ্গে আসেননি, তাদের নিয়ে আসতে হবে, এছাড়া অন্য কোনো বিকল্প নেই। যে কোনো দলের কাছে মানুষই হচ্ছে বড় সম্পদ। আমাদের নেত্রী বলেন আমাদের কর্মীরা সম্পদ, এবং তার চাইতে বড় হচ্ছে জনগণ। সেই কর্মীদের, জনগণকে আমাদের কাছে নিয়ে আসতে হবে। এইভাবেই তৃণমূল কিন্তু শক্তিশালী হবে। আচ্ছা, আপনার তো অনেক গুণমুগ্ধ মানুষ রয়েছে, আপনাকে যারা এখনো এমপি হিসেবে দেখতে চায়, কি বলবেন তাদের জন্য? আগে যা বলেছি যে আমাদের নেত্রীর ওপর বিশ্বাস রাখতে হবে। এই দলে সব ঠিক করবেন আমাদের দল এবং নেত্রী। আমি কি হলাম না, এটা আমার কাছে কোনো বড় ব্যাপারই না। এবং সেটা গত মিটিংয়ে নেতাজি ইন্ডোরে, তাতে কিন্তু নেত্রী কথাটাই বলেছেন, তারই শব্দগুলোই আমি আপনাদের বললাম যে কে কি পদে থাকলেও সেটা বড় কথা না। আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, এটাই হচ্ছে আমার সবচাইতে বড় পরিচয়। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যাস। আচ্ছা মনিবাবু, আমরা হট সিটে আছি এখন, আমরা আবারও নানান কথা নিয়ে, আলোচনা নিয়ে ফিরে আসবো ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন হট সিট। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মইনুল হাসান। মইনুল বাবু, আমরা তো বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম বিভিন্ন রাজনৈতিক বিষয়ে। এখন সব থেকে বড় যে বিষয়টা, যেটা আপনি শুরুতেই বললেন, যে আমার সিপিএম ছেড়ে তৃণমূলে আসার একটা কারণ হচ্ছে যে বিজেপি তার অনেকটা প্রভাব ফেলেছে, সেক্ষেত্রে একসঙ্গে একজোট হয়ে কাজ করাটাই মূল লক্ষ্য। কিন্তু আমরা দেখছি যে বিজেপিতেও কিন্তু তাদের অনেকে দলে দলে বিভিন্ন দল থেকে গিয়ে সেই দলে যোগদান করছেন বিজেপিতে, এবং যেহেতু কেন্দ্রে আমাদের বিজেপি রয়েছে, সেক্ষেত্রে বিজেপি লোকসভা নির্বাচনে কতটা তার প্রভাব খাটাতে পারে বলে আপনার মনে হয়? আমার যতদূর মনে পড়ছে যে বিজেপির গত লোকসভা নির্বাচনে 2টো আসন জিতেছিল পশ্চিমবাংলায়। আমার দৃঢ় বিশ্বাস, আমি এই রাজ্যের রাজনীতি যতটুকু বুঝি, একটা সিটও বিজেপি পাবে না। কিছুটা প্রচার হচ্ছে, প্রচারটা আমাদের দেখতে হবে ভালো করে, কি ওরা প্রচার করছে। সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে ধর্মীয় মেরুকরণ। হিন্দু মুসলমানে ভাগ করে দাও, দিয়ে তার মধ্যে থেকে মানুষকে বিভ্রান্ত করো এবং তাদের দিকে ভোটটা নিয়ে আসো। পশ্চিমবাংলাতেও কিন্তু এটা চলছে। যতগুলো দাঙ্গা হয়েছে এই বিগত 4.5 বছরে, তার প্রধান দায়িত্ব কিন্তু আরএসএস এবং বিজেপির। পশ্চিমবাংলাতে বিজেপির ভোট কিছুটা বাড়ছে গত পঞ্চায়েত নির্বাচন এবং নির্বাচনে, উপনির্বাচনগুলোতে দেখা গিয়েছে। কেন বাড়ছে? এটা একটা বস্তুগত বিশ্লেষণ করা দরকার। এটা একটা প্রধান কারণ হচ্ছে বামপন্থীরা দ্রুত তাদের জমি হারাচ্ছে। বামপন্থীদের একটা বড় ভোট কিন্তু চলে যাচ্ছে বিজেপির দিকে। আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে কোথায়, প্রমাণ কি? হাতে নাতে প্রমাণ আছে। আপনি কি জানেন যে 100টা গ্রাম পঞ্চায়েত নদিয়া জেলায় বিজেপি এবং সিপিআইএম একসঙ্গে মিলে চালাচ্ছে? মালদাতে 6টা জেলা পরিষদ আসন পেয়েছে বিজেপি, পুরুলিয়াতে 10টা জেলা পরিষদ আসন পেয়েছে বিজেপি। এইগুলো যদি সিপিআইএম এর সাপোর্ট না হয় তাহলে কিন্তু পেত না।
সর্বশেষ আর একটা উদাহরণ দেব আমি, মহেশতলা উপনির্বাচন। মহেশতলা উপনির্বাচনে একটা রেকর্ড 25% ভোট কমেছে এর সিপিআইএম এর। এই 25%-এর একটা বড় অংশ পেয়ে গেছে বিজেপি। তাহলে এটা একটা দিনের আলোর মতন পরিষ্কার যে বামপন্থীদের ভোটের একটা অংশ বিজেপির দিকে চলে যাচ্ছে। আসলে সিপিআইএম এর ঝান্ডা এখন চলে যাচ্ছে বিজেপির কাছে। আমরা আশ্চর্য হয়েছিলাম পঞ্চায়েত ভোটের আগে যে একজন রাজ্য কমিটির মেম্বার সিপিআইএম এর, তিনি বিজেপির পতাকার তলে মিছিল করলেন। তাহলে এই রকমের একটা দেউলিয়াপনা বামপন্থীদের মধ্যে দেখা গেছে, এবং যেটা অত্যন্ত ঘৃণার বলে আমি মনে করি। সুতরাং বিজেপিতে যাওয়াটা হচ্ছে, এইটাই হচ্ছে বাড়াটা, ভোট বাড়াটা এরকম কারণ। কিন্তু মানুষ বিজেপির চরিত্র সম্পর্কে পশ্চিমবাংলার মানুষ জানে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানও তারা শুনেছে। সুতরাং কোনো রকমের আর বাড়তি ভোট বিজেপিতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ওদের নেতারা আবল তাবল বকছে সেই কারণের জন্যে, ওদের সভাপতি কি বলতে হয় এবং কি বলতে হয় না রাজনীতিতে তার কোনো জ্ঞান গম্যি নেই। সুতরাং বুঝতেই পারছেন বিজেপি পশ্চিমবাংলাতে যাই করুক না কেন তাদের ফলাফল কিন্তু শূন্য। আচ্ছা মইনুল বাবু, আরো একটা বিষয় বলুন যে 34 বছর সিপিআইএম রাজ্য চালালো, হঠাৎ করে সিপিআইএম এর এই ক্ষয়টা কেন? এর একটা প্রধান কারণ হচ্ছে যে সিপিআইএম এর নেতারা, তারা দলের মধ্যে কোনো বিরুদ্ধ মতামতকে প্রশ্রয় দেননি, এক। 2 নম্বর হচ্ছে কোনো রকমের সমালোচনা সহ্য করেননি। 3 নম্বর হচ্ছে মানুষের থেকে যে ওরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন এটা ওনারা বুঝতে পারেননি, বা বুঝতে পারলেও বুঝতে চাননি। এই কারণের জন্যে এই 34 বছরের সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে। কারো কথা ওরা শোনেননি। সেটা আমি প্রথমেই আপনার প্রশ্নের উত্তর দিয়েছি যে কেউ যদি বলেছে, কোনো সমালোচনা করেছে, তাহলেই তাকে বলা হয়েছে যে তুমি দুর্নীতিগ্রস্ত, আর না হলে তুমি হচ্ছে বিরোধীদের সঙ্গে যোগাযোগ রেখেছো, আর না হলে তুমি হচ্ছে সুবিধাবাদী। এই করে একটা পার্টি চলতে পারে না, একটা ব্যবস্থা চলতে পারে না। একটা দম বন্ধ করা অবস্থার মধ্যে এখনো বামপন্থীদের প্রধান দলগুলি রয়েছে। আচ্ছা মইনুল বাবু, মুর্শিদাবাদ তো অধীর দুর্গ নামে পরিচিত ছিল, সেখানে আস্তে আস্তে ফাটল ধরিয়েছে তৃণমূল, একটা এতদিনের একটা দুর্গ যেটা অধীরবাবুর নিজের দুর্গ বলে সকলে বলে এসেছে। তো আগামী লোকসভা নির্বাচনে সেই অধীর চৌধুরী কি হতে পারে, তার অবস্থা কি মনে করছেন এই বিষয়ে? আমি জানি না অধীরবাবু দাঁড়াবেন কিনা ভোটে। যদি দাঁড়ান তাহলে হারবেন, কত ভোটে হারবেন সেটা বিচার্য বিষয়, আমি আগে থেকে বলতে পারি না, তবে হারবে এটা আমি বলতে পারি। আর আপনার কথা থেকে আমি বলি যে কংগ্রেসের দুর্গ ছিল, এখন নেই, ছিল। এই শব্দটা কোট অ্যান্ড কোট আপনি ব্যবহার করেছেন। 2টো উদাহরণ দিচ্ছি। অধীরবাবু ভগবান গোলাতে সভা করেছেন, পথসভা, এক। আগামী 7 তারিখে যাচ্ছেন কোথায়, শেখপাড়ায় মিটিং করতে, সেটাও পথসভা, রাস্তার ধারে। কংগ্রেসের চেহারা কোন জায়গায় দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে। 2 দিন বাদে কংগ্রেসকে সারা রাজ্য থেকে কংগ্রেসের সাইনবোর্ড গুটিয়ে গেছে। মুর্শিদাবাদ, মালদা থেকেও কংগ্রেসের সাইনবোর্ড গুটিয়ে যাওয়াটা আর বেশি দিন সময় নেই। এই লোকসভা নির্বাচনের পরেই ওদের আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মইনুলবাবু, কিছু মানুষ, হয়তো বিরোধীরা, তারা কিন্তু বলছে যে গত পঞ্চায়েত নির্বাচনে যে একটা বিরাট অঙ্কের ভোট লুট হয়েছে, হ্যাঁ, তৃণমূলরা করেছে বিশাল অঙ্কের একটা ভোট লুট, সেটা যদি লোকসভা নির্বাচনে না হয় তাহলে বহরমপুর কেন্দ্রে যদি অধীরবাবু দাঁড়ান তাহলে অধীরবাবুই জিতবেন। বা অধীরবাবু ছাড়াও যদি বলা যায় যে এইরকম ভোট লুট যদি না হয় তাহলে বিভিন্ন জায়গায় অনেক বিরোধীরা জিতবেন তৃণমূলের আসনে। এটা কিভাবে দেখছেন? মানুষের কথা এটা না, আমি তো মানুষের মধ্যেই আমরাও থাকি। ভোট লুট কোথাও হয়নি। এক, বিরোধীরা প্রার্থী দিতে পারেননি, শুধু শুধু বললে তো চলবে না। ওরা বলছে যে এত পার্সেন্ট, ওরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন, তো সুপ্রিম কোর্টও তো বলে দিয়েছেন যে না, ভোট ঠিকঠাক হয়েছে। আরে কত জায়গাতে তো প্রার্থী, আরে ওরা গল্প করছে বিজেপি, কংগ্রেস ইত্যাদি।
আরে কি হয়েছে ত্রিপুরাতে? 97% তো প্রার্থী দেয়নি, এখানেও প্রার্থী দিতে। আরে ওদের বললেই কি প্রার্থী দিতে পারবে নাকি? প্রার্থী দেওয়া তো সহজ নাকি? লোকের কাছে তো প্রার্থী খুঁজে পেতে হবে। এই 50-60 হাজার প্রার্থী অত সহজ ব্যাপার নয়, ততখানি মুরদ ওদের নেই। সুতরাং ভোট লুট ফুট এ সমস্ত গপ্প বলে লাভটা কি আছে? ও কিভাবে ভোট হবে না হবে সবাই জানে। হ্যাঁ, কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট করবে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস 42টা আসন পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি এটা আত্মসন্তুষ্টির কথা বলছি না, এটা বাস্তবের কথা বলছি। আমি সবাইকেই বলছি যে আজকের এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে আপনারা সমর্থন করুন, ভালো হবে, দেশের ভালো হবে। মানে আগামী লোকসভা নির্বাচনকে নিয়ে কি এই কথাটাই আপনি আবারও বলবেন? বলবো, সবাইকে বলবো, সমস্ত প্রগতিবাদী, শুভবুদ্ধি সম্পন্ন, ধর্ম নিরপেক্ষ, বহুত্ববাদী মানুষ, তাদের আমি বলবো যে দেশটাকে বিজেপির হাত থেকে রক্ষা করাটা আজকে প্রধান কাজ। এই ফ্যাসিবাদী দল, এই ফ্যাসিবাদী দলের বিরুদ্ধে আসুন এক জায়গায় হোক। ছোটখাটো মতবিরোধ আমাদের থাকতে পারে, কিন্তু এই দলকে পরাজিত করবার জন্য এক জায়গায় হওয়া দরকার। নেত্রী আহ্বান জানিয়েছেন, 19শে জানুয়ারি সমাবেশ ডাকা হয়েছে। 2-1টা দল বাদে বেশিরভাগ দল এখানে আসবেন, এবং আর একটা সারা ভারতবর্ষব্যাপী তার একটা প্রভাব আছে। কদিন বাদে 11 তারিখে বুঝবেন, একটার পর একটা নির্বাচনে হারবে বিজেপি, তারপরে বুঝবেন যে সারা দেশের মানুষের মনোভাবটা কোন জায়গায় আছে। অনিলবাবু, আগামী দিনে উন্নয়ন নিয়ে কি ভাববেন? জেলার উন্নয়ন নিয়ে? জেলার উন্নয়ন প্রচুর হয়েছে, আরও হওয়া দরকার। কতগুলো জিনিস আমাদের আটকে আছে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের এখানে একটা বিশ্ববিদ্যালয় অবিলম্বে, এর আইন পাশ হয়েছে, অবিলম্বে তার কাজ শুরু হওয়া দরকার, সেটা করা দরকার, সেটা নিশ্চয়ই হবে। মুখ্যমন্ত্রী, আমাদের শিক্ষামন্ত্রী, তাদের সঙ্গে কথাও হয়েছে। এটা একটা বড় একটা মানব সম্পদ উন্নয়নের মধ্যে পড়ে। 2 নম্বর হচ্ছে যে একটা বিস্তীর্ণ প্রান্তে রাস্তাঘাট খারাপ আছে, তারও উন্নতি করা দরকার। 3 নম্বর হচ্ছে যে মানুষের মধ্যে যে সাধারণ সম্পর্ক, এই সম্পর্ক উন্নতি ঘটানোর জন্যে সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন এবং পঞ্চায়েত প্রশাসন, তার একটা বড় ভূমিকা আছে। এই বড় ভূমিকার কথাটা মুখ্যমন্ত্রী বারবার বলেন, এটাও আমাদের জেলাতে করা দরকার, যাতে মানুষ একজোট হয়ে চলতে পারে। শান্তি না থাকলে তার কোনো উন্নয়ন হতে পারে না। তো সেইটা হচ্ছে একটা বড় ব্যাপার। আমাদের এখানে জিয়াগঞ্জে একটা নার্সিংহোম আছে, লন্ডন মিশন, সেটা অবিলম্বে চালু করা দরকার। অনেকগুলো ব্রিজ পড়ে আছে, কানেক্টিং হওয়া দরকার, সেগুলো হওয়া দরকার। রাস্তাঘাটের আরও উন্নতি হওয়া দরকার, এইগুলো তো আছে। তারপরে তো সেকেন্ড মহিলা কলেজ হওয়া দরকার, গার্লস কলেজ, একটাই গার্লস কলেজ, সেই 1953 সালে হয়েছে, আরও হওয়া দরকার। তো আরও কিছু কিছু কলেজের দাবি আছে সেসবগুলো আস্তে আস্তে হবে, কিন্তু এগুলো অবিলম্বে এর একটা আন্দোলনও হওয়া দরকার। সেটা আমরা মুখ্যমন্ত্রীর কানে তুলব। আমরা আশা করছি যে কিছুদিনের মধ্যে মুখ্যমন্ত্রী জেলা সফর করবেন। ব্যাস। অনিলবাবু, রাজনীতি ছাড়া একটু অন্যরকম প্রশ্ন করি, একদম আমাদের সময় শেষ হয়ে এসেছে। আপনি তো রাজনীতির বাইরেও একটু লেখালেখি করেন, সেটা কি এখন কিভাবে চলছে সেই বিষয়গুলো? না, আমি তো সবসময়ের জন্যই লেখালেখির মধ্যে থাকি, পড়াশুনো এবং লেখালেখির মধ্যে থাকি। আগেও তাতে কোনো সমস্যা হয়নি, এখনও হয়নি। আমার সম্প্রতি একটা বই বেরিয়েছে, প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে, নাম হচ্ছে বিপন্ন দেশ, এসো গড়ি প্রতিরোধ। এই বিজেপির বিরুদ্ধে এটা একদম, যাতে আমাদের কর্মীরা একটা বলবার সুযোগ পান, মানে ভালোভাবে পড়ে বলতে পারেন। সেটা হচ্ছে প্রকাশ হয়ে গেছে, আনুষ্ঠানিকভাবে একদিন হবে। তাছাড়াও আমি 2টো বই লেখার মধ্যে আছি। একটা হচ্ছে গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী জাতির পিতা, তার 150 বছর, সে ব্যাপারে একটা বই আমার বইমেলায় বেরোচ্ছে। আর একটা হচ্ছে যে সংস্কৃতি ও সম্প্রীতি ও সমন্বয়ে মুর্শিদাবাদ, এর একটা বই আমি এবং আমার মাস্টারমশাই ডক্টর শক্তিনাথ ঝা, আমরা দুজনে মিলে করছি। সেটাও মুর্শিদাবাদ বইমেলা অথবা কলকাতা বইমেলায় বেরোবে, সম্প্রীতি ও সমন্বয়ে মুর্শিদাবাদ। সুতরাং আমি সবসময়তেই পত্রিকা, সাময়িকী মধ্যে থাকি। আমার বইয়ের সংখ্যা এখন প্রায় 35-এর উপর। চেষ্টা করি নিজেকে সবসময়তেই
এই নানাভাবে ব্যস্ত রাখবার। যতটুকু সময় পাই রাজনীতি লেখাপড়ি বাদ দিয়ে গান শুনি, মেয়ের সঙ্গে কথা বলি। মেয়ের সঙ্গে কথা বলাটাই আমার হচ্ছে সবচাইতে বড়। আচ্ছা মইনুল বাবু, আপনার সঙ্গে আমরা আজকে হট সিটে আপনাকে পেয়ে খুব ভালো লাগলো, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো, এবং সব থেকে ভালো লাগলো আপনার রাজনীতির বাইরের যে জীবন সম্পর্কে আপনি সংক্ষেপে বললেন, লেখালেখির সংক্ষেপে বললেন, পড়াশোনা লেখালেখি, এটা ভীষণই ভালো লাগলো। আমরা নিশ্চয়ই আপনাকে হট সিটে আবারও পাবো, আবারও আলোচনা করব বিভিন্ন রাজনীতির বিষয় নিয়ে, আগামী দিনে কি হতে চলেছে, কি হবে, এই সমস্ত বিষয় নিয়ে আপনার সঙ্গে আমরা নিশ্চয়ই আবারও পাবো আপনাকে আলোচনা করার জন্য আমাদের হট সিটে। আজকের মতো হট সিট আমাদের এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন TV24 বাংলা। নমস্কার।